ভাবুন তো, আপনি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন। আপনার বিশ্বাস, আপনার একটি ভোট দেশের ভাগ্য বদলাবে। কিন্তু পর্দার আড়ালে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে একদল মাস্টার মাইন্ড আগেই ঠিক করে রেখেছেন আপনার ভোট কাকে জেতাবে আর কাকে হারাবে। ২০২৬ সালের নির্বাচনের ঠিক পরেই যখন একটি রাষ্ট্রের নীতি নির্ধারক নিজেই ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসি মুখে স্বীকার করেন জনগণের রায়কে শ্বাসরোধ করার কথা, তখন তাকে আপনি কি বলবেন? এটি কি নিছক রাজনীতি নাকি গণতন্ত্রের কফিনের শেষ পেরেক? আজ আমরা সেই নীল নকশা উন্মোচন করব যা বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল। প্রস্তুত হন, কারণ পর্দার আড়ালের সত্যটি অত্যন্ত ভয়াবহ। একটি মাত্র বাক্য, একটি মাত্র সাক্ষাৎকার, আর তাতেই যেনই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার সেই সুউচ্চ দেয়াল। আপনারা সোশ্যাল মিডিয়া এবং মূলধারার সংবাদ মাধ্যমে ইতিমধ্যে একটি ঝোড়ো হাওয়া দেখে থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সাইয়েদা রিজওয়ানা হাসান এমন এক অকপট সত্য প্রকাশ করেছেন যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের সবচাইতে বড় কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। চ্যানেল ওয়ানের সাংবাদিকের একটি তীক্ষ্ণ প্রশ্নের জবাবে তিনি যা বলেছেন তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নজিরবিহীন কলঙ্ক হিসেবেই লেখা থাকবে। প্রশ্ন ছিল, যারা নারীর সমান অধিকারে বিশ্বাসী নয় সেই শক্তির একটি অংশ এখন বিরোধী দলে কিনা? এর জবাবে রিজওয়ানা হাসান অত্যন্ত স্পষ্ট এবং উদ্ধত ভাষায় বলেছেন, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে যে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে, মানে মূল জায়গায় যেতে না পারে। আমরা সেটা নিশ্চিত করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দিইনি। দর্শক, একটু থামুন, এই বাক্যটির প্রতিটি শব্দ পুনরায় বিশ্লেষণ করুন। আমরা সেটা নিশ্চিত করেছি। এই আমরা কারা? এই শক্তির মাধ্যমে তিনি কাদের বুঝিয়েছেন? দেশের আপামর জনগণ এবং রাজনৈতিক বিশ্লেষকদের কাছে এটি একেবারেই দিনের আলোর মতো স্পষ্ট যে এই ইঙ্গিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিকেই করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কে মূলধারায় আসবে আর কে আসবে না তা নির্ধারণ করার অধিকার কি কোনো মনোনীত উপদেষ্টা থাকে? এটি কি জনগণের রায়ের ওপর এক ধরনের ডিজিটাল ডিকটেটরশিপ নয়? আসুন বিষয়টি একটু ইনডেপথ বিশ্লেষণ করি। যখন একজন উপদেষ্টা বলেন আমরা করেছি, তখন তিনি ব্যক্তিগত কোনো কাজের কথা বলছেন না, তিনি বলছেন একটি প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রের কথা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ইঙ্গিত ছিল একটি সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ফসল। ২০২৬ সালের নির্বাচনের আগে দেশের প্রতিটি প্রান্তে জামায়াতের পক্ষে যে অভূতপূর্ব গণজোয়ার তৈরি হয়েছিল তা ছিল যে কোনো নিরপেক্ষ পর্যবেক্ষকের জন্য পরিষ্কার বার্তা। সাধারণ মানুষের বিপুল সমর্থন থাকা সত্ত্বেও ভোটের ফলাফলে তার ছিটে ফোটাও কেন দেখা গেল না, সেই রহস্যের জট আজ খুলতে শুরু করেছে। এটি ছিল একটি পরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং। জনগণের রায়কে রুখে দিতে কতিপয় উপদেষ্টা যে কতটা মরিয়া ছিলেন তা আজ জাতির সামনে উন্মোচিত। নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করা কেবল ব্যালট বক্স ছিনতাই নয়, বরং রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে একটি অদৃশ্য দেয়াল তৈরি করা, যাতে করে একটি নির্দিষ্ট আদর্শের মানুষ মূল ধারায় পৌঁছতে না পারে। এই মাস্টারমাইন্ড লেভেলের পরিকল্পনাটি করা হয়েছিল অত্যন্ত গোপনে। তারা জানতেন, যদি প্রকৃত অর্থে জনগণের রায় প্রতিফলিত হয় তবে ক্ষমতার ভারসাম্য এমন এক শক্তির হাতে চলে যাবে যা তাদের ব্যক্তিগত এবং আদর্শিক অবস্থানের প্রতিকূলে। আর তাই রাষ্ট্রযন্ত্রের প্রতিটি কলকাঠি ব্যবহার করে সেই জনজোয়ারকে থামিয়ে দেওয়া হয়েছিল। এই একই স্বীকারোক্তি বা ইঙ্গিতপূর্ণ অবস্থান আমরা দেখেছিলাম নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। বর্তমানের প্রভাবশালী উপদেষ্টা আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন মাত্র একটি শব্দ, আলহামদুলিল্লাহ। একজন সরকারি উপদেষ্টা যখন একটি নির্দিষ্ট দলের ভরাডুবিতে বা নির্দিষ্ট ফলাফলে স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করেন, তখন বুঝতে বাকি থাকে না যে নিরপেক্ষতার মুখোশটি কতটা ঠুনকো ছিল। ২০০৮ সালের নির্বাচনের পর সেই ইঞ্জিনিয়ারিং বুঝতে দেশের মানুষের কয়েক বছর সময় লেগেছিল, কিন্তু ২০২৬ সালের এই কারুসাজি বুঝতে জনগণের খুব বেশি সময় লাগেনি, কারণ যারা এই পর্দার আড়ালের ষড়যন্ত্রের নেপথ্যে ছিলেন তারা নিজেরাই আজ দম্ভের সাথে তা প্রচার করছেন। জনগণের ম্যান্ডেটকে হাইজ্যাক করে হাজারো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া চেয়ারে বসে যারা এই অপকর্ম করেছেন তাদের কি আসলেই দায়মুক্তি দেওয়া সম্ভব? এটি কেবল একটি ফেসবুক পোস্ট নয়, এটি ছিল সেই নীল নকশার সফল হওয়ার এক পৈশাচিক আনন্দ। যখন রাষ্ট্রের অভিভাবকরা কোনো একটি পক্ষের বিজয়ে আনন্দিত হন এবং অন্য পক্ষের পরাজয়ে উৎসব করেন, তখন সেই রাষ্ট্রের সাধারণ মানুষের আস্থার জায়গাটি চুরমার হয়ে যায়। দর্শক, আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে সত্য আর মিথ্যা
মিথ্যার পার্থক্য মুছে দেওয়া হয়েছে। এই ধরনের ইনভেস্টিগেটিভ নিউজ তৈরি করতে আমাদের টিমকে ব্যাপক ঝুঁকি নিতে হয়। এই মুহূর্তেই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন যাতে পরবর্তী ইনভেস্টিগেটিভ রিপোর্টটি আপনার মিস না হয়। কেন এই ষড়যন্ত্র? এর পেছনে কি কেবল অভ্যন্তরীণ রাজনীতি নাকি কাজ করছে কোনো আন্তর্জাতিক নীলনকশা? ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার শুরু থেকেই পশ্চিমা বিশ্বের কাছে একটি নির্দিষ্ট ইমেজ ধরে রাখতে সচেষ্ট ছিল। বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ভারসাম্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লিবারাল পলিসি বাস্তবায়ন করা ছিল তাদের অন্যতম লক্ষ্য। ইউনূস ফ্যাক্টর এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস বিশ্ব দরবারে নিজেকে একজন মানবতাবাদী হিসেবে উপস্থাপন করেন, কিন্তু তার মন্ত্রিসভার সদস্যরা যখন জনগণের ভোটাধিকার হরণ করার কথা স্বীকার করেন, তখন ডক্টর ইউনূসের সেই গ্লোবাল ইমেজ বড় ধরনের ধাক্কা খায়। আন্তর্জাতিক মহলের কাছে নিজেদের প্রগতিশীল প্রমাণ করার জন্য তারা হয়তো চেয়েছিল দেশে কোনো ইসলামী ভাবধারার শক্তি যেন মূলধারায় আসতে না পারে। এখানেই প্রশ্ন ওঠে, এই উপদেষ্টা মণ্ডলী কি আসলে একটি ডিপ স্টেট বা গুপ্ত রাষ্ট্র হিসেবে কাজ করছে, যারা ব্যালট বক্সের ফলাফলের চেয়ে নিজেদের এজেন্ডাকে বড় মনে করে? শহুরে সুশীল সমাজ এবং আন্তর্জাতিক মহলের কাছে মৌলবাদ ভীতি ছড়িয়ে তারা ক্ষমতার এই ম্যানিপুলেশনকে জায়েজ করতে চেয়েছেন। তারা চেয়েছেন এমন একটি বাংলাদেশ যেখানে ক্ষমতার চাবিকাঠি থাকবে কেবল তাদেরই হাতে, যারা পশ্চিমাদের শিখিয়ে দেওয়া বুলি আওড়াবে। কিন্তু জনগণের ম্যান্ডেটকে অস্বীকার করার এই ফল কখনোই দীর্ঘমেয়াদী সুখকর হয় না। এই পুরো নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র লন্ডন থেকে কলকাঠি নাড়া তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখন পরিষ্কার। তার মূল লক্ষ্য তিনটি: ক্ষমতার চিরাচরিত বাইনারি, বিএনপি না হয় আওয়ামী লীগ, এই দুই মেরুর মাঝেই রাষ্ট্র ক্ষমতাকে আটকে রাখা, যাতে তৃতীয় কোনো শক্তিশালী ধারা তৈরি না হতে পারে। তারা চান ৭১ কেন্দ্রিক সেই পুরনো রাজনৈতিক বিভাজনকে জিয়ে রাখতে, যাতে মানুষের সামনে আর কোনো বিকল্প না থাকে। আওয়ামী লীগ যদি সম্পূর্ণ বিলীন হয়ে যায়, তবে এনসিপি বা অন্য কোনো দলকে কৃত্রিমভাবে বড় বিরোধী দল হিসেবে দাঁড় করানো, যারা আসলে বিএনপির সহযোগী হিসেবে কাজ করবে। এটি একটি কন্ট্রোলড অপোজিশন তৈরির চেষ্টা। কোনোভাবেই দেশে কোনো তৃতীয় শক্তি বা ইসলামী শক্তিকে ক্ষমতার কেন্দ্রে যেতে না দেওয়া, এটি তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রিজওয়ানা হাসানের স্বীকারোক্তি আসলে তারেক রহমানের এই অঘোষিত লক্ষ্যেরই একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বাস্তবায়ন। এটি স্রেফ কোনো মন্তব্য নয়, এটি একটি ডকুমেন্টেড প্রমাণ যে বাংলাদেশের সুস্থ রাজনীতির পথ পরিকল্পিতভাবে রুদ্ধ করা হয়েছে। এটি এক ধরনের দাবার চাল, যেখানে বড়ি সাধারণ মানুষ আর কিস্তি মাত করার নেশায় মত্ত এই মাস্টারমাইন্ডরা। একজন উপদেষ্টার প্রধান দায়িত্ব কি? একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা। এটাই ছিল তাদের শপথের মূল কথা। কিন্তু যখন তারা নিজেরাই কোনো পক্ষ নিয়ে মাঠে নামেন, তখন তাদের পদের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। দেশের প্রথিতযশা আইনজ্ঞদের মতে সাইয়েদা রিজওয়ানা হাসানের এই বক্তব্য সরাসরি শপথ ভঙ্গের শামিল। তিনি কেবল ক্ষমতার অপব্যবহারই নয়, বরং জনগণের পবিত্র আমানত ভোটের ফলাফল ম্যানিপুলেট করে রাষ্ট্রদ্রোহিতার মতো অপরাধের দিকে ইঙ্গিত দিয়েছেন। আজ চায়ের দোকানে বা সোশ্যাল মিডিয়ার দেয়ালে একটাই দাবি: এই মাস্টারমাইন্ডদের কি আইনের আওতায় আনা হবে না? গণতন্ত্রে জনগণের রায়ই হল শেষ কথা। জনগণ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আগে থেকেই নির্ধারণ করে রাখে যে কাউকে ক্ষমতার মেইনস্ট্রিম হতে দেওয়া যাবে না, তাহলে সেই নির্বাচনের আর কোনো অর্থ থাকে না। দায়িত্ব পালনকালীন সময়ে এ ধরনের পক্ষপাতিত্ব করার দায়ে তিনি অভিশংসনের যোগ্য বলেই অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন। সাবেক উপদেষ্টা সাইয়েদা রিজওয়ানা হাসানকে গ্রেফতারের যে জোরালো দাবি উঠেছে, তা কি সম্পূর্ণ অযৌক্তিক? জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলার এই অধিকার তাকে কে দিয়েছে? শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া এই গণতন্ত্র কি কোনো উপদেষ্টার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে? আজ যখন আমরা এই প্রতিবেদনটি করছি, তখন সাধারণ মানুষের মনে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা অমূলক নয়। একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলকে ক্ষমতার বাইরে রাখার জন্য রাষ্ট্রযন্ত্রের এই নগ্ন ব্যবহার কোনোভাবেই সুস্থ রাজনীতির পরিচয় নয়। রিজওয়ানা হাসান আজ প্রকাশ্যে যা স্বীকার করেছেন, তা প্রমাণ করে যে নিরপেক্ষতার আড়ালে আসলে কতটা গভীরভাবে পক্ষপাতিত্বের বীজ বোনা হয়েছিল। একটি দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় কে মূলধারায় আসবে আর কে আসবে না, তা নির্ধারণ করার একমাত্র মালিক দেশের জনগণ। ব্যালট পেপারের মাধ্যমেই সেই সিদ্ধান্ত আসার কথা। কিন্তু সেখানে যদি আগে থেকেই কোনো ছক কষা থাকে, তবে সেই নির্বাচনকে আর কি নির্বাচন বলা যায়? ভোটের ময়দানকে কেবল কাগজে কলমে সাজিয়ে জনগণের রায়কে পুরোপুরি উপেক্ষা করে ফলাফলকে রীতিমতো টেবিলে বসেই গড়ে তোলার যে ভয়ঙ্কর খেলায় তারা জড়িত ছিল, তা আজ প্রমাণিত।